ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করুন। আপনি আবদ্ধ, চোখ বাঁধা আর গভীর খাদের ধারে দাঁড়িয়ে আছেন। যতটা ভাবছেন এটা ততটা অবাস্তব নয়। এখন ঠিক সেটাই ঘটছে মানব জাতির সাথে। আমরা সবাই এক অতল গহ্বরের ধারে চলে যাচ্ছি, বিপদ মাত্র এক ধাপ দূরে। কিন্তু ধরুন যদি নিজেদের বাঁচাতে পারি, চোখ খুলে দিয়ে বাস্তবের সম্মুখীন হই আর দুর্গম পাহাড়ের ধার থেকে দূরে সরে যাই। একজন মানুষ হিসেবে, বিশেষ করে একজন মা হিসেবে, আমাদের সন্তানকে যে পৃথিবীতে রেখে যাচ্ছি তা নিয়ে আমি খুবই চিন্তিত। এই পৃথিবী আমার নিজের জীবদ্দশায় পরিবেশগত বিপর্যয়ের একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে। মাদার আর্থ হাজার হাজার বছর ধরে আমাদের লালন পালন করে আসছে, কিন্তু আমরা মানুষরা কি করেছি দেখুন। আমরা লাইফ সাপোর্ট সিস্টেমকে এমন পর্যায়ে নিয়ে গেছি যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয়। বর্তমানে গোটা বিশ্বব্যাপী নানা প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা এই ক্রমবর্ধমান সমস্যা নিয়ে গবেষণা করছে। তাদের মধ্যে একজন হলেন কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ভাস্কর ভিরা। তিনি প্রাকৃতিক ইকোসিস্টেম এবং মানব কল্যাণের মধ্যে সম্পর্ক বোঝার চেষ্টা করছেন, বিশেষ করে তার নিজের দেশ ভারতে। উনি দেখতে পাচ্ছেন আমরা পরিবেশগত বিপর্যয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আমরা পৃথিবীর ধারণ ক্ষমতা অতিক্রম করে গেছি, যেখানে মানুষের টিকে থাকা খুবই বিপজ্জনক। কিন্তু এত সমস্যা সত্ত্বেও এখনো আশার আলো আছে। এই অনুষ্ঠানে আমরা অনেক ইন্সপায়ারিং লোকজনের সাথে দেখা করব, যারা আমাদের চোখের বাঁধনটা খুলে ফেলে পাহাড়ের ধার থেকে সরিয়ে নিয়ে এসে উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। আর মানুষ হিসেবে এটা আমাদের দায়িত্ব, এই পৃথিবীর ভবিষ্যতের জন্য লড়াই করা। এটাই হয়তো আমাদের প্রকৃতি মাকে বাঁচানোর শেষ সুযোগ, মানে আমাদের পৃথিবীকে। আমি যতদূর জানি এই পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। সত্যি বলতে কি, এত বড় সংখ্যাটা আমার পক্ষে বোঝা খুবই কঠিন। তাই আমি এই বিষয়টাকে সহজ করে দিতে তুলনা করেছি আমাদের মাদার আর্থকে একজন বৃদ্ধা মহিলার সাথে, যিনি জীবনকে প্রতিপালন করার চেষ্টায় অনেক কিছু সহ্য করেছেন। তিনি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং লাভার সমুদ্র দেখেছেন, অ্যাস্টেরয়েডসের আছড়ে পড়া যা ভয়ঙ্কর ক্লাইমেট চেঞ্জের কারণ, এবং এর ফলে সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু প্রায় 12,000 বছর আগে এই তুমুল অস্থিরতা শান্ত হয়ে যায়, আর পৃথিবীর লাইফ সাপোর্ট সিস্টেম ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠে। তিনি তার সমস্ত বাসিন্দাদের বাঁচার একটা সুযোগ দেন। কিন্তু আমরা সবাই জানি আমরা মানুষরা সবকিছুকে ছাপিয়ে গেছি, যার ফলে জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে গেছে। আজ শিল্পায়নের ফলে পৃথিবীতে এমন পরিবর্তন এসেছে যা সে তার অস্তিত্বের কোটি কোটি বছরেও কোনোদিন দেখেনি। এখন এই পৃথিবীর বায়ুমণ্ডল ফসিল ফুয়েল এবং অন্যান্য দূষণকারী পদার্থের নিঃসরণের ফলে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের পাশাপাশি এই বায়ুমণ্ডলের দূষণ নীরব ঘাতকে পরিণত হয়েছে। ভারত সারা বিশ্বের 5টি দূষিত দেশের মধ্যে শীর্ষে রয়েছে, আর আমাদের 6টা শহর তালিকার প্রথম 10টার মধ্যে আছে যার বায়ু সবচেয়ে দূষিত। যদিও বেশিরভাগ বায়ু দূষণের হটস্পট হল উত্তরের সমভূমি। এটা খুবই উদ্বেগজনক যে এই সমস্যাটা ভারতের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ছে, যে এলাকাগুলো আগে গ্রাম্য ছিল। বর্নিহাট,
উত্তর পূর্বে অবস্থিত একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন। এখানে বিশ্বের সর্বোচ্চ বার্ষিক গড় দূষণের মাত্রা ছাড়িয়ে গেছে। দিল্লির বার্ষিক গড়ও অনেক বেশি, কিন্তু এর শীতকালীন দূষণের মাত্রা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে, যা ভয়ের উদ্রেক করছে। শীত পড়ার সাথে সাথে আমাদের এই রাজধানী অঞ্চলটি বিপজ্জনক হয়ে ওঠে। আমি জানি অনেকেই আমাকে পাগল ভাববে এই পরিস্থিতিতে সাইকেল চালানোর জন্য, কিন্তু আমি শুধু এটা দেখাতে চাইছি যে মানুষকে নিজের দৈনন্দিন কাজকর্ম কিভাবে করতে হয়। তাই দিল্লিবাসীদের নিয়ে আপনারা এটুকু ভাবুন, দিল্লির বাসিন্দাদের কাছে আর কোনো বিকল্প নেই। ওরা পৃথিবীর অন্যতম দূষিত একটা জায়গায় বসবাস করে। এর মধ্যে কানপুর, রায়চুর বা কোলহাপুরের মতো শহরের বাসিন্দারাও আছে। দুঃখের বিষয়, দিল্লির 3 কোটিরও বেশি মানুষ প্রতি বছর শীতকালে এই সমস্যার মুখোমুখি হন। আর এটা একেবারেই স্বাভাবিক নয়, কারণ দিনে দিনে মাত্রা ছাড়িয়ে গেছে। রাজধানী দিল্লি এখন বিশ্বের সবচেয়ে দূষিত একটা শহর। এই গ্যাস চেম্বারটা নিজে থেকেই তৈরি হয়েছে। কিন্তু হাওয়ায় এমন কি আছে যা অতটা বিপজ্জনক? এটা জানার জন্য আসুন আমাদের বায়ুমণ্ডলের ভেতরের সূক্ষ্ম কণাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। মাইক্রোস্কোপের নিচে একটা মানুষের চুলের ডায়ামিটার এই ক্ষুদ্র কণাগুলোর চেয়েও প্রায় 30 গুণ বড় দেখাবে। 2.5 মাইক্রন বা তার কম প্রস্থের কণাগুলোকে PM 2.5 বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাতাসে প্রতি কিউবিক মিটারে 5 থেকে 15 মাইক্রোগ্রাম PM 2.5 থাকলে তাকে শ্বাসের জন্য নিরাপদ মনে করা হয়। কিন্তু 35-এর বেশি হলে তা খুবই অস্বাস্থ্যকর। দিল্লির মান নিরাপত্তা সীমা অতিক্রম করে গেছে। 2024-এ শীতকালীন গড় ছিল 178 মাইক্রোগ্রাম, যা নিরাপদ সীমার চেয়ে 11 গুণ বেশি। বিশেষ করে কয়েকটা দিন ছিল ভয়ঙ্কর। 18 নভেম্বর 2024-এ দিল্লি প্রতি কিউবিক মিটারে 602 মাইক্রোগ্রামে পৌঁছে গিয়েছিল। এটা একজন মানুষের শ্বাস প্রশ্বাসের নিরাপত্তা সীমার 40 গুণেরও বেশি। আরেকটা পরিমাপ হল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। AQI এমন একটা স্কেল যার সর্বোচ্চ সীমা 500। কিন্তু কিছু ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম 2024-এর শীতকালে দিল্লির মান 1000-এরও বেশি রেকর্ড করেছে। যেদিন AQI রিডিং কয়েকটা স্কেলে প্রায় 700-রও বেশি, সেই দিন প্রফেসর ভিরা সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টে এসেছেন। দ্য সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট ভারতের অন্যতম প্রাচীন এবং লিডিং এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন। এটা হলো ভারতীয় পরিবেশের অবস্থা সম্পর্কিত তথ্যের একটা প্রকৃত কেন্দ্র। এখানে পরিবেশবিদ সুনিতা নারায়ণের নেতৃত্বে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন যে উত্তর ভারতের বায়ুমণ্ডলের দূষণ একটা বিপজ্জনক আকার ধারণ করেছে। ভারতীয় সংবিধান আমাদের জীবনের অধিকার নিশ্চিত করে, কিন্তু নিঃশ্বাসের অধিকার ছাড়া এই জীবন একেবারে মূল্যহীন। আসলে দিল্লি দূষিত হওয়ার বিভিন্ন রকমের কারণ আছে। আমাদের শহরে যানবাহনী দূষণের একটা প্রধান উৎস শুধু দিল্লিতেই নয়, বরং সারা দেশে। তাই আমাদের জন্য ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা বাতাসে বিভিন্ন গ্যাসের মিশ্রণকে আরও বাড়িয়ে তুলছে। দিল্লির রাস্তায় প্রায় 80 লক্ষ যানবাহন চলাচল করে। এটা নিউ ইয়র্ক শহরের মোট জনসংখ্যার প্রায় সমান, এবং প্রতিদিন আরো 2000 নতুন যানবাহন যোগ হচ্ছে। কিন্তু এটা শুধু যানবাহন নয়, শিল্পের প্রসারও শহরকে প্রভাবিত করে। তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি যে কয়লা পোড়ায় তা থেকেও ধোঁয়ার সৃষ্টি হয়। বায়োমাস ফায়ার এবং উৎসবের আতশবাজি বাতাসে আরো বেশি ধোঁয়া ছড়ায়। কনস্ট্রাকশন সাইটেও ধুলো ওড়ে।
ফলে বাতাসে ভাসমান কণা বৃদ্ধি পায়। নভেম্বর মাসে আরেকটা ভয়ঙ্কর বিপদ শুরু হয়, যখন কৃষকরা তাদের ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে শুরু করে। ভারতের উত্তরাঞ্চলের সমভূমির বহু জায়গায় নিয়মিত এই কাজটা করা হয়। এর ফলে যে ধোঁয়ার সৃষ্টি হয় তার পরিণতি মারাত্মক। এখন শীতকাল, এই সময় দূষিত বাতাস দিল্লির দিকে অথবা উত্তর ভারতের শহরগুলোর দিকে প্রবাহিত হয়। এটা আক্ষরিক অর্থেই আমাদের এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে জনস্বাস্থ্য গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে।